নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2016 এসএসসি রিক্রুটমেন্টে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী ছিলেন যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত, তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছিলেন। সেই ভাতা ঘোষণা করার পরই গত 15ই মে 2025 তার একটি অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। এখানে যে নোটিফিকেশানটা শেয়ার করা হয়েছে, আপনারা চাইলে তার পিডিএফ কপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। এখন এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, তাদেরকে যে ভাতা দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি প্যারাগ্রাফ ধরে ধরে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমেই দেখুন, নোটিশটি দেওয়া হয়েছে 15ই মে 2025, যার মেমো নাম্বার এখানে লেখা হয়েছে এবং এটা কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। প্রথমেই এখানে বলা হচ্ছে, দেখুন যে এই যে ভাতা দেওয়ার কথা, এটাকে একটা স্কিমের মধ্যে ফেলা হয়েছে। সেই স্কিমটা কি না, টু প্রোভাইড লিমিটেড লাইভলিহুড সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ ন্যূনতম যে বেঁচে থাকার জন্য যে রসদ, সেই সাপোর্ট এবং তার সাথে সামাজিক সুরক্ষা এবং অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস এবং মানবিক দিক বিচার করে অন পিওরলি টেম্পোরারি বেসিস এবং সম্পূর্ণভাবে কিন্তু টেম্পোরারি বেসিস তাদেরকে এই ভাতা দেওয়ার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু করা হয়েছে। তো কারা এই ভাতা পাবেন? ডিস্ট্রেস ফ্যামিলিজ অফ নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যাটেগরিজ, অর্থাৎ কোর্টের অর্ডারেতে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ যারা বর্তমানে চাকরিচ্যুত এবং তারা ডিস্ট্রেস ফ্যামিলি, দুর্দশাগ্রস্ত ফ্যামিলির মধ্যে পড়েন, হু ওয়ার রিক্রুটেড থ্রু দ্য 2016 সিলেকশন প্রসেস, অর্থাৎ 2016 রিক্রুটমেন্টে যাদেরকে নিয়োগ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা, এবং যারা লস্ট দেয়ার জবস অ্যান্ড হুজ স্যালারি হ্যাভ বিন ডিসকন্টিনিউড ফর রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, এবং যাদের মাসিক যে বেতন, সেই বেতনটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে রিজনস বিহাইন্ড দেয়ার কন্ট্রোল, মানে এমন কোনো একটা কারণ যেটাতে তাদের কোনো ধরনের কোনো কন্ট্রোল ছিল না, অর্থাৎ তাদের কোনো দোষই ছিল না, অর্থাৎ তাদের করার কোনো কিছু ছিল না। তো এমত অবস্থাতে সেই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী তাদেরকে ভাতা দেওয়া হবে, এই বিষয়ে আরও বিস্তারিত নোটিফিকেশনটিতে বলা হয়েছে। এবং এটাও বলা হচ্ছে হোয়ার রিভিউ পিটিশনস আর পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, এবং আপনারা সকলেই জানেন এই বিষয়টিকে রক্ষা করার জন্য রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। পরের প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাভ অলরেডি ফাইল্ড রেসপেক্টিভ রিভিউ পিটিশনস বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অতএব রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উভয় পক্ষ থেকেই কিন্তু একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে। এবং যে মামলাতে বলা হচ্ছে, যে রায় হয়েছিল গত 3রা এপ্রিল 2025, এই গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফদের চাকরি কিন্তু বা 2016 রিক্রুটমেন্টে যারা পেয়েছিলেন সেই প্রসেসটাকে কিন্তু সেট অ্যাসাইড, অর্থাৎ বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। এখানে টোটালি যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি এক এক করে জাস্ট প্রত্যেকটি প্যারাতে বলা হয়েছে। এবং পরের প্যারাতে বলা হচ্ছে, বাই রিজন অফ দ্য সেট জাজমেন্ট সেভারেল থাউজেন্ডস অফ পার্সনস হ্যাভ বিন রেন্টার্ড জবলেস ওভারনাইট, অর্থাৎ এই জাজমেন্টের ফলে হাজারো সংখ্যক মানুষ কিন্তু এক রাতেই তাদের চাকরি হারিয়ে ফেলেছিলেন, এবং যাতে করে তাদের লাইভলিহুড এবং রাইট টু লাইফ এই দুটোই কিন্তু অ্যাফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এর ওপর প্রভাব পড়েছে। পরের প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে, দ্য কনস্টিটিউশন এনভিসেজ দ্য স্টেট টু বি আ ওয়েলফেয়ার স্টেট হোয়ার প্রিজার্ভেশন অফ লাইফ অফ এভরি পার্সন স্পেশালি হোয়ার ইট হ্যাজ বিন জিওপার্ডাইজড ডিউ টু রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল ইজ এসেন্সিয়াল ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি। তো এমত অবস্থায় রাজ্য সরকারের একটা দায়িত্ববোধ থাকে যে যারা নিজেদের কন্ট্রোলের বাইরে যাদের জব চলে গেছে তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া এবং তাদের জীবন জীবিকাকে সুরক্ষা দেওয়া, এটা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করা হচ্ছে। এখানে পরের প্যারাগ্রাফটিতে আর্টিকেল 21 এবং আর্টিকেল 41 এই দুটোকে মেনশন করে, যেখানে ওই একই কথাই বলা হচ্ছে যে সমস্ত চাকরিচ্যুত ব্যক্তি যাদেরকে আনএমপ্লয়মেন্ট বলে ঘোষণা করা হয়েছে বা যাদের ধরুন ওল্ড এজ বা সিকনেস বা ডিসেবলমেন্ট ইত্যাদি রয়েছে, তাদেরকে রাজ্যের পক্ষ থেকে সামাজিক সুরক্ষা এবং তাদের লাইভলিহুডের যে সুরক্ষা সেটা কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে এখানে বিশ্লেষণ করা হয়েছে। তারপরে প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে, ইট ইজ আ ম্যাটার অফ রেকর্ড দ্যাট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ ওয়ার এমপ্লয়েড আন্ডার দ্য স্টেট অ্যান্ড হুজ এমপ্লয়মেন্ট হ্যাজ নাও বিন টার্মিনেটেড, অর্থাৎ রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রাজ্য সরকারের দ্বারাই রিক্রুটেড হয়েছিলেন
তাদের কিন্তু এমপ্লয়মেন্ট হ্যাজ নাও বিন টার্মিনেটেড, তাদের যে কর্ম সেখান থেকে তাদেরকে কর্মচ্যুতি ঘটানো হয়েছে বাই অ্যান অর্ডার অফ কোর্ট হোয়ার দ্য স্টেট ওয়াজ এ পার্টি। কোর্টের অর্ডারেতে যাদের চাকরি চলে গেছে এবং যেখানে রাজ্য সরকার একটা পার্টি আকারে সেখানে কিন্তু অংশগ্রহণ করছে। তারপরের প্যারাগ্রাফে বলা হচ্ছে ইট ইজ অলসো দ্য ডিউটি অফ দ্য স্টেট টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু এনশিওর দ্যাট সাচ পারসনস আর নট ডিপ্রাইভড অফ দেয়ার রাইট। তো এখানে রাজ্য প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে যে এটা রাজ্য সরকারের ডিউটি টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স, অর্থাৎ নির্দিষ্ট এমন কিছু পদক্ষেপ নেওয়া এবং যাদের চাকরি চলে গেছে সেই সমস্ত চাকরিচ্যুত প্রার্থীদের বা সেই সমস্ত চাকরিচ্যুত ব্যক্তিদের যাতে প্রিজার্ভেশন অফ লাইফ এটা যেন কখনোই তারা সেই জায়গা থেকে বঞ্চিত না হয় এবং মিনিমাম লাইভলিহুডের জন্য যেটুকু অ্যারেঞ্জমেন্ট রাজ্য সরকারের পক্ষে করা দরকার রাজ্য সরকার সেইটুকু কিন্তু সুনিশ্চিত করতে চায়। তারপরের প্যারাগ্রাফে বলা হচ্ছে টু প্রোভাইড সাপোর্ট টু enable such persons to apply for a alternative means of livelihood within a minimal amount of time and therefore the scheme hereby below has been framed। তো এখানে বলা হচ্ছে রাজ্য সরকার এমন একটি চিন্তাধারার মধ্যে আছে যেখানে তারা চাইছে যে সমস্ত ব্যক্তিদের চাকরি চলে গেছে তারা যেন আবার আবেদন করেন ফর অল্টারনেটিভ মিনস অফ লাইভলিহুড, তাদের বেঁচে থাকার জন্য যে মিনিমাম রসদ সেটুকু পাওয়ার জন্য তারা যেন আবেদন করে উইদিন আ মিনিমাল অ্যামাউন্ট অফ টাইম, খুবই অল্প সময়ের মধ্যে তাদেরকে এই অ্যাপ্লাইটা করতে হবে। অ্যান্ড দেয়ার ফর দ্য স্কিম হিয়ার ইন বিলো হ্যাজ বিন ফ্রেমড, এবং তাদের জন্যই এই যে স্কিমের কথা যার জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই স্কিমটাকে এখানে ফ্রেম করা হয়েছে। পরের প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে দেখুন এই স্কিমের লক্ষ্য কী। অ্যান্ড হোয়ারাজ দি স্কিম এইমস টু প্রোভাইড ইন্টারিম রিলিফ, অর্থাৎ ইন্টারিম রিলিফ প্রোভাইড করার জন্যই কিন্তু এই স্কিমটিকে ফ্রেম করা হয়েছে বাই ওয়ে অফ লাইভলিহুড সাপোর্ট, অর্থাৎ জীবনযাত্রাকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এবং সামাজিক সুরক্ষা যাতে অক্ষুণ্ণ থাকে এবং অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, অর্থাৎ মানবিক দিক, এই তিনটে জায়গা কিন্তু বলা হচ্ছে লাইভলিহুড সাপোর্ট, সোশ্যাল সিকিউরিটি এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এই তিনটি জায়গাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেওয়ার মূল উদ্দেশ্যই হলো এই ভাতা প্রকল্পটিকে চালু করা। এবং কাদের জন্য? ডিস্ট্রেস ফ্যামিলিজ অফ নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যাটেগরিজ, যারা শিক্ষাকর্মী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটেগরিতে নিযুক্ত ছিলেন তাদের যে দুর্দশাগ্রস্ত ফ্যামিলি তাদের জন্য এই স্কিমটাকে ফ্রেম করা হচ্ছে। কতদিন পর্যন্ত এটা দেওয়া হবে? আনটিল দ্য ফাইনাল অ্যাডজুডিকেশন অফ দ্য রিভিউ পিটিশন অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন ফাইলড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্টের কাছে যে রিভিউ পিটিশনটি করা হয়েছে তার ফাইনাল অ্যাডজুডিকেশন যতদিন না আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই ভাতা দেওয়ার ব্যাপারটা কিন্তু চালু রাখবে রাজ্য সরকার। এর পরের প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে আর্টিকেল 162 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য গভর্নর ইজ প্লিজ টু ফ্রেম দিস স্কিম অ্যাজ হিয়ার ইন বিলো, অর্থাৎ আর্টিকেল 162 অনুযায়ী এই যে লাইভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে স্কিমটা রাজ্য সরকার নিয়ে এসেছে যার জন্য নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তার বিস্তারিত নিচে বলা হচ্ছে। এই ওপরেতে এতক্ষণ যেগুলো বলা হলো একটা স্কিম চালু করতে গেলে তার বিস্তারিত বিবরণ আইনগত দিক সমস্ত কিছু পর্যালোচনা করে এবং বাঁচিয়ে দেওয়া হয়, তার এক্সপ্লেনেশন কিন্তু এতগুলি প্যারাগ্রাফের মধ্যে দেওয়া হলো যাতে করে ভবিষ্যতে আবারও রাজ্য সরকারকে কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। তো সেরকমটাই মনে করা হচ্ছে। এবার আমরা দেখব এই স্কিমটাতে কি কি রয়েছে, অর্থাৎ কি কি সুবিধা আপাতত সেই শিক্ষাকর্মী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির সাথে যুক্ত ছিলেন তাদেরকে দেওয়া হচ্ছে। তো প্রথমেই শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট কি না, দিস স্কিম মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম। তো এই স্কিমটার নাম দেওয়া হয়েছে কি ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025। এই স্কিম কবে থেকে চালু হবে? হ্যাভ কাম ইনটু ফোর্স অ্যান্ড ফ্রম 1/4/2025, অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে এই স্কিমটাকে কিন্তু অ্যাক্টিভেট করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করা হয়েছে, সেই ফ্রেজগুলোকে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে কারণ একটু পরেই এই যে স্কিমটা নিয়ে আসা হচ্ছে সেই স্কিমটাতে কারা স্ক্রিনিং কমিটি থাকবে, কোথায় নোডাল ডিপার্টমেন্ট, কোথায় স্টেট গভর্নমেন্ট তার রোল কি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রোল কি, বা এখানে যে ডিস্ট্রেসড ফ্যামিলি এই যে কথাগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলোর প্রপার এক্সপ্লেনেশন যদি না থাকে তাহলে আবারও সমস্যায় পড়তে হতে পারে।
তো সেই কনটেক্সটে বা সেই সাবজেক্টে এখানে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। তো এখানে ডিস্ট্রেসড ফ্যামিলি মিনস কি বলতে চাওয়া হচ্ছে, দ্য ইমিডিয়েট ফ্যামিলি অফ এনি নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অর গ্রুপ ডি ক্যাটেগরি। তো এখানে ডিস্ট্রেসড ফ্যামিলি বলতে যারা সদ্য চাকরিচ্যুত হয়েছেন এবং যারা এসএসসি 2016 মাধ্যমে রিক্রুটেড শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটেগরিতে নিযুক্ত ছিলেন, তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কথা এখানে বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট নামে। সিতে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এটাকে না মিনস দ্য কমিশন কনস্টিটিউটেড আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যে কমিশন তৈরি করা হয়েছে সেটাই এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নামে পরিচিত। 4 নম্বর ডিতে নোডাল ডিপার্টমেন্টকে, নোডাল ডিপার্টমেন্ট মানে হচ্ছে মিনস দ্য লেবার ডিপার্টমেন্ট, অর্থাৎ শ্রম দপ্তরের কথা এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের শ্রম দপ্তর ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দি স্কিম, যেই দপ্তর এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করছে সেটাকে বলা হচ্ছে এখানে নোডাল ডিপার্টমেন্ট। তারপরে রয়েছে লেবার কমিশনার, লেবার কমিশনার বলতে কে, দ্য লেবার কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য লেবার ডিপার্টমেন্ট, অর্থাৎ শ্রম দপ্তরের অধীনে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলার তাকেই বলা হচ্ছে এখানে লেবার কমিশনার। তারপরে রয়েছে স্ক্রিনিং কমিটি, এর মানে কি, স্ক্রিনিং কমিটি ফর্মড ফর দ্য পারপাস অফ ডিটারমিনিং দ্য এলিজিবিলিটি অফ দ্য ডিস্ট্রেসড ফ্যামিলিজ আন্ডার দি স্কিম, অর্থাৎ এই যে স্কিমটার কথা এখানে বলা হচ্ছে সেই স্কিমটাকে যে কমিটি স্ক্রিনিং করবে, অর্থাৎ তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিটভাবে পূরণ হচ্ছে কিনা সেই বিষয়ে যারা স্ক্রিনিং করবে তাদেরকেই বলা হচ্ছে স্ক্রিনিং কমিটি। আর রয়েছে অ্যাপিলেট অথরিটি, এটার মানে কি, দ্য অথরিটি হু উইল ডিসপোজ অফ এনি গ্রিভেন্স রেজড আগেন্স্ট দ্য ডিসিশন টেকেন বাই দ্য স্ক্রিনিং কমিটি, অর্থাৎ এই যে স্ক্রিনিং কমিটির কথা বলা হচ্ছে সেই স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে যদি এমন কোনো মন্তব্য বা এমন কোনো কমপ্লেন্ট আসে তাহলে এই অ্যাপিলেট অথরিটি সেই স্ক্রিনিং কমিটির ডিসিশনকে কিন্তু তৎক্ষণাৎ ডিসপোজ করবে। এবার চলে আসছি এই যে স্ক্রিনিং কমিটি, এই স্কিমটাকে অ্যাক্টিভেট করার জন্য বা এই স্কিমটাকে চালু করার জন্য যার সব থেকে বেশি গুরুত্ব সেটা হচ্ছে স্ক্রিনিং কমিটি। এই স্ক্রিনিং কমিটিতে কারা কারা থাকছেন সেটা এখানে বলা হচ্ছে, যেমন লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান, one officer not below the rank of joint secretary of the department where the employee has lost his or her job temporarily member, অর্থাৎ এমন একজন অফিসার থাকবেন যিনি জয়েন্ট সেক্রেটারির যে র্যাঙ্ক তার থেকে কখনোই নিচের র্যাঙ্কে নন এবং যে ডিপার্টমেন্ট থেকে এই সমস্ত ব্যক্তিদের চাকরি গেছে সেই ডিপার্টমেন্টেরই একজন সদস্য, তিনি হচ্ছেন। আরেকজনকে থাকবেন ওয়ান অ্যাডিশনাল লেবার কমিশনার, মেম্বার সেক্রেটারি আকারে একজন অ্যাডিশনাল লেবার কমিশনার থাকবেন। আর রয়েছে কি, দ্য স্ক্রিনিং কমিটি শ্যাল এক্সারসাইজ ইটস পাওয়ার্স অ্যান্ড ক্যারি আউট ইটস ফাংশন ইন দ্য ম্যানার অ্যাজ মে বি লেড ডাউন বাই দ্য স্টেট গভর্নমেন্ট থ্রু অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর্ডার্স অর নোটিফিকেশনস। আমি আগেও বলছিলাম এই স্ক্রিনিং কমিটি এর গুরুত্ব কিন্তু এই স্কিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই স্ক্রিনিং কমিটি সমস্ত ধরনের ক্ষমতা কিন্তু এই ক্ষমতা বা ফাংশন এই স্কিমের জন্য কিন্তু চালাতে পারে। এরপর যে জায়গাটা গুরুত্বপূর্ণ, এতক্ষণ স্কিম নিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা হলো, তো যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি হারিয়ে গেছে বা চাকরিচ্যুত যারা হয়েছেন তাদেরকে এবার করতে কি হবে, তাদেরকে করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। 4 নম্বর প্যারাগ্রাফটিতে সেটাই বলা হচ্ছে, রেজিস্ট্রেশন টু অ্যাভেল বেনিফিটস আন্ডার দি স্কিম, অর্থাৎ এই স্কিমের উপকারিতা বা বেনিফিট পাওয়ার জন্য অ্যান এলিজিবল নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অর গ্রুপ ডি ক্যাটাগরি বিলঙ্গিং টু আ ডিস্ট্রেস ফ্যামিলি মাস্ট, অর্থাৎ এই যে নন টিচিং স্টাফ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে নিযুক্ত ছিলেন তাদের যে এলিজিবিলিটি সেটা পূরণের জন্য কি কি এবং যাদেরকে দুর্দশাগ্রস্ত পরিবার বলে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে কি কি করতে হবে সেটা এবার আমরা আলোচনা করব। প্রথমেই 1 নম্বরে বলা হচ্ছে সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচড হিয়ার উইথ অ্যাজ অ্যানেক্সার এ। এখানে এই যে পিডিএফ কপিটা আমি শেয়ার করছি এর সাথে এখানে অ্যানেক্সার এ বলে একটা অ্যাপ্লিকেশন প্রেসক্রাইবড ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাকে হাতে লিখে পূরণ করে সেটাকে সাবমিট করতে হবে উইথ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস, তার সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে এবং অ্যাড্রেস করতে হবে কাকে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অথবা প্রিন্সিপাল সেক্রেটারি অথবা সেক্রেটারি অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে। যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে রয়েছে তার লেটার হেডেতে একদম অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অথবা প্রিন্সিপাল সেক্রেটারি অথবা সেক্রেটারি অফ দ্য স্কুল
এডুকেশন ডিপার্টমেন্ট, এটা লেখাই আছে। তো অতএব চিন্তাভাবনার কোনো দরকার নেই, এবং এটা আপনাকে সরাসরি জমা করতে হবে না এদের কাছে। থ্রু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অফ দ্য ডিস্ট্রিক্ট আন্ডার হুইচ হিজ অর হার স্কুল ইজ সিচুয়েটেড, অর্থাৎ যে জেলায় যেখানে আপনি যে স্কুলে চাকরি করতেন সেখানকার যিনি সংশ্লিষ্ট ডিআই আছেন তাকে গিয়ে জমা করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা সরাসরি পৌঁছে যাবে লেবার ডিপার্টমেন্টে। 2 নম্বরে বলা হচ্ছে এনসিওর দ্যাট হিজ অর হার নেম ওয়াজ রিফ্লেক্টেড ইন দ্য পেরোল অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ইটস ডাইরেক্টরেট অর বোর্ড আগেনস্ট এ পার্মানেন্ট ভ্যাকেন্সি অ্যাট দ্য টাইম অফ প্রোনাউন্সমেন্ট অফ দ্য সেড জাজমেন্ট। যখন এই জাজমেন্টটা এসেছিল সেই সময়কালেতে উনি যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি পোস্টে উনি কাজ করতেন কিনা, বা সেই পেরোলে পার্মানেন্ট এমপ্লয়ি আকারে তার নাম ছিল কিনা, সেই জায়গাটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে। 3 নম্বরে রয়েছে নট হ্যাভ ক্রসড দ্য এজ অফ সুপার অ্যানুয়েশন অন দ্য ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেদিন উনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন সেই দিনটা বা সেই ডেটটা কিন্তু এমন যেন না হয় যে তার সুপার অ্যানুয়েশন ডেটের আওতায় চলে এসেছে। অতএব কখনোই যেন অবসরের দিন ক্রস না করে যায় যেদিন উনি অ্যাপ্লিকেশন করছেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে নট বি গেইনফুলি এমপ্লয়েড ইন এনি ম্যানার হোয়াটসএভার ইন এনি আদার অর্গানাইজেশন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে সময়টাতে উনি আবেদন করছেন ঠিক সেই সময়টাতে উনি অন্য কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে আর্ন করবেন বা গেইন করবেন এই ধরনের কোনো যেন কিছু না হয়, সেই জায়গাটা থেকে কিন্তু বিরত থাকার কথা বলা হচ্ছে। আর এই যে জায়গাটা লাল কালি দিয়ে মার্ক করে রেখেছে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ বুঝতে হবে। প্রোভাইডেড দ্যাট দ্য নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অর গ্রুপ ডি ক্যাটেগরি হু হ্যাভ লস্ট দেয়ার জবস, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটেগরিতে যে সমস্ত নন টিচিং স্টাফরা কাজ করতেন যারা তাদের জব হারিয়েছেন or are facing a stoppage of salary due to any disciplinary proceedings or other penal action, বা এমন কোনো হতে পারে সেই সময়কালীন কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস যার জন্য তার স্যালারি বন্ধ হয়ে গেছে, এই ধরনের যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে কিন্তু তিনি এই স্কিমের কোনো সাপোর্ট পাবেন না, অর্থাৎ এই যে বেনিফিট বা লাইভলিহুড সাপোর্ট যেটাকে নাম দেওয়া হচ্ছে সেই সাপোর্ট কিন্তু তিনি পাবেন না, অর্থাৎ তার অ্যাপ্লিকেশন করে কোনো কাজ নেই, তাকে মানা করা হচ্ছে। এরপরে চলে আসছে আমরা 6 নম্বর পয়েন্টে রয়েছে বেনিফিটস অফ স্কিম। এই যে স্কিমের কথা বলা হচ্ছে রাজ্য সরকারের, তো সেই স্কিমের মধ্যে কি কি বেনিফিট রয়েছে। অ্যান এলিজিবল নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যাটেগরি বিলঙ্গিং টু আ ডিস্ট্রেসড ফ্যামিলি, এরকম ব্যক্তি যিনি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটেগরির নন টিচিং স্টাফ হিসেবে নিযুক্ত ছিলেন এবং যার ফ্যামিলিকে ডিস্ট্রেসড বা দুর্দশাগ্রস্ত বলা হচ্ছে, শ্যাল বি এন্টাইটেল টু রিসিভ ক্যাশ অ্যাসিস্ট্যান্ট 25,000, অর্থাৎ যিনি গ্রুপ সি আকারে কাজ করতেন তাকে ক্যাশ 25,000 টাকা দেওয়া হবে, এবং যিনি গ্রুপ ডি আকারে কাজ করতেন তাকে দেওয়া হবে পার মান্থ 20,000 বা 20,000 টাকা। এবং এর ইফেক্ট ডেট কবে থেকে না 1 এপ্রিল 2025, 1 এপ্রিল 2025 থেকে। আর একটা ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, যেখানে তাদের বেতন স্যালারি হ্যাজ বিন ডিসকন্টিনিউড, বেতন যাদের স্তব্ধ হয়ে গেছে তারাই কেবলমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে থাকা, অর্থাৎ রেসপেক্টিভলি যেটা বলছি গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 এই হিসেবে কিন্তু তারা ভাতা পাবেন, যার ইফেক্ট ডেট 1 এপ্রিল 2025। আচ্ছা, এবার কোন কোন ঘটনাগুলো থাকলে এই বেনিফিশিয়ারি জায়গা থেকে কিন্তু ডিসকন্টিনিউয়েশন করে দেওয়া হবে। যদি ধরুন বেনিফিশিয়ারি আকারে ইনি সুবিধা লাভ করছেন এবং হঠাৎ করে তার মৃত্যু হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বেনিফিট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এরপর তিনি বেনিফিশিয়ারি অবস্থায় রয়েছেন, বেনিফিট পাচ্ছেন, এবং সেই টাইমে যদি ওনার সুপার অ্যানুয়েশন ডেট এসে যায়, অর্থাৎ 60 বছর বয়স হয়ে যায়, তাহলে কিন্তু সেটা স্টপ হয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে, আচ্ছা এবার 7 নম্বর পেমেন্টে চলে আসছি। ওপরের পয়েন্টগুলো নিয়ে অত জানার বোঝার কিছু নেই, মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে। আর এখানে একটা কথা বলে দিই, পেমেন্ট অফ মোড এটা কিন্তু এনইএফটির মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের এনইএফটি মাধ্যমে কিন্তু 25,000 এবং 20,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার একদম সরাসরি যেটা জায়গাতে চলে আসছি, অ্যানেক্সার এ যেটাকে বলা হচ্ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন লেটার হেডে টু দ্য সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি লেখা আছে, এই জায়গাটা আপনার দেখার কিছু দরকার নেই। এখানে সিম্পলি যেখানটা ফটো লেখা আছে এখানটা একটা নিজের কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগিয়ে দেবেন। এরপর এই স্কিমের সুবিধা পাবেন তার ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমেই ফুল নেম ক্যাপিটাল লেটারে লিখে ফেলবেন, সন অর ডটার অফ এই জায়গাটাতে বাবার অথবা মায়ের নাম লিখবেন, জেন্ডার মেল ফিমেল অথবা ট্রান্সজেন্ডার যেটা হবেন সেটা লিখবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন, ডেট অফ বার্থটা লিখবেন, মোবাইল নাম্বার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লিখবেন, ইমেল মেল আইডি যদি থেকে থাকে তাহলে লিখবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে নিজের পূর্ণাঙ্গ ঠিকানাটা উইথ পিনকোড লিখে ফেলবেন।
এরপরে 9 রয়েছে কোনো করেসপন্ডেন্স, যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা এই ঘরে লিখতে হবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল ছেড়ে দেবেন। এখানে 10 নম্বরে রয়েছে গভর্নমেন্ট আইডি নাম্বার, যদি আইডি নাম্বার থেকে থাকে তাহলে সেই গভর্নমেন্ট আইডি নাম্বার লিখতে হবে, যদি না থেকে থাকে তাহলে ফাঁকা রেখে দেবেন। আধার নাম্বার লিখতে হবে 11 নম্বর কলামে। 12 নম্বর ডেজিগনেশন লিখতে হবে, অর্থাৎ কোন পদে, গ্রুপ সি, গ্রুপ ডি, আপনি কোন পদে, ক্লারিক্যাল কোন পদে যুক্ত ছিলেন সেটাকে লিখবেন। এরপরে 13 নম্বর রয়েছে এমপ্লয়ার, যিনি আপনাকে কাজে যোগদান করিয়েছেন, অর্থাৎ আপনার ডিপার্টমেন্ট, তার নাম, অ্যাড্রেস, মেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি লিখতে হবে। ফোন নাম্বার যদি জানা না থাকে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে প্লেস অফ পোস্টিং, কোথায় আপনার পোস্টিং হয়েছিল সেই জায়গার নাম লিখতে হবে, মানে অর্থাৎ আপনি যে স্কুলে যোগদান করেছিলেন সেই স্কুলের নামটা এখানে লিখবেন। পিরিয়ড অফ পোস্টিং, কত সালে জয়েন করেছিলেন, মানে ডেট অফ জয়েনিংটা ফ্রমের ঘরে লিখতে হবে 2, অর্থাৎ যেদিন আপনার চাকরি চলে গিয়েছিল বা জাজমেন্ট এসেছিল সেই ডেটটাকে এখানে 2 এর ঘরে লিখতে হবে। ডেজিগনেশন অথবা পজিশন, কোন পোস্টে আপনি কাজ করতেন, ক্লারিক্যাল, গ্রুপ সি, গ্রুপ ডি, যেটা মনে হবে সেটা আপনার জন্য লিখবেন। এরপর রয়েছে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, কত তারিখে আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেটা লিখবেন। স্কেল অফ পে, অর্থাৎ আপনি কোন স্কেলে বেতন পেতেন, এখানে বেসিক পেটাকে আপনি মেনশন করবেন। আর লাস্ট এখানে রয়েছে লাস্ট স্যালারি গ্রস, অর্থাৎ আপনি লাস্ট যে মাসে বেতন পেয়েছেন সেই বেতনের গ্রস পেটা, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডটাকে সংযুক্ত করে কিন্তু এখানে গ্রস স্যালারিটা আপনাকে লিখতে হচ্ছে। 18 নম্বর ঘরে রয়েছে ডেট অফ লস অফ জব, স্টপেজ স্যালারি অর টার্মিনেশন, অর্থাৎ যেদিন থেকে আপনার বেতন বন্ধ হয়ে গেছে সেই ডেটটা আপনার লেখার দরকার নেই। ডেট অফ লস অফ জব, অর্থাৎ যেদিন কোর্টে রায় হয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। রিজন অফ টার্মিনেশন, কেন আপনার জব চলে গেছে সেই কারণটা এখানে লিখবেন। টেম্পোরারি অর পার্মানেন্ট, এখানে পার্মানেন্ট লিখবেন। 21 ঘরে রয়েছে হোয়েদার ইন এনি গেইনফুল এমপ্লয়মেন্ট আফটার জব লস, জব চলে যাওয়ার পরে আপনি কি কোনো ধরনের কোনো এমন সংস্থার সাথে যুক্ত হয়েছেন যেখান থেকে আপনি রোজগার করছেন, ইয়েস হলে ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। এখানে নো লেখাটাই আমি সাজেস্ট করব। 22 নম্বরের ঘরটা যদি আপনি ওপরেরটা নো লেখেন তাহলে নিচেরটায় করার কিছু দরকার নেই, যদি ইয়েস লিখেন তাহলে কোন ধরনের কাজ করতেন বা কতদিন ধরে কাজ করছেন সেটা এখানে লিখতে হবে। 23 নম্বরের ঘরে রয়েছে ডিটেলস অফ ডিসিপ্লিনারি প্রসিডিংস, যদি আপনার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়ে থাকে, লিগাল কোনো অ্যাকশন, তাহলে সেটা এখানে লিখতে হবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। ব্যাঙ্ক ডিটেলস, যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্টে টাকা নেবেন সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখতে হবে, উদাহরণস্বরূপ ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, এখানে আইএফএসসি কোডটা লিখতে হবে। এরপর এইখানে ঘরেতে প্যান নাম্বারটা আপনাকে লিখে ফেলতে হবে। এরপর আরও স্ক্রল ডাউন করবেন, এখানে শ্রী শ্রীমতী লেখা আছে, এখানে নিজের নাম লিখে ফেলবেন। যদি পুরুষ হন তাহলে শ্রী এর মাথায় দাগ দেবেন, মহিলা হলে শ্রীমতীর মাথায় দাগ দেবেন। এরপর আরও নিচের দিকে চলে এসে এখানেতে আপনার যে বাড়ির ঠিকানা, অর্থাৎ গ্রামের নাম বা শহরের নাম যাই হোক, প্লেসের জায়গাতে লিখবেন। যেদিন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেই ডেটটা এখানে ডেটের ঘরে বসাবেন। এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে গ্রুপ সি অথবা গ্রুপ ডি কর্মী যিনি রয়েছেন তার ফুল সিগনেচার হবে রানিং হ্যান্ডে। এখানে শ্রী শ্রীমতীর জায়গাতেও ঠিক একইভাবে নিজের নাম হবে। আর এখানে এমপ্লয়ি আন্ডার, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আপনি, স্কুল এডুকেশন, এখানে লিখে দেবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এইভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন তার কাছে সিগনেচার স্ট্যাম্প করিয়ে নিয়ে আপনাকে ডিআইয়ের কাছে জমা দিতে হবে। তো টোটাল এই যে নোটিফিকেশনটা আমি অনেকটাই দীর্ঘায়িত করে ফেলেছি, কিন্তু পুরোটা যদি আপনারা দেখেন আসলে লাভ হবে আপনাদের। তবে যেটুকু বলা উচিত নয় সেটাও বলে দিচ্ছি। মূলত যে জায়গাটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, এই স্কিমের ক্রাইটেরিয়া কী রয়েছে, এই স্কিমের বেনিফিট কী রয়েছে এবং কত টাকা বেতন পাবেন, কবে থেকে পাবেন ইত্যাদি, এবং ফর্ম ফিল আপের অংশটা, এই জায়গাটুকু নজর দিলেই কিন্তু আপনাদের কাজ মিটে যাবে। তো যাই হোক, আশা করছি যাদের এই ধরনের সমস্যা হয়েছে বা এই স্কিমের আওতায় আসতে চাইছেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, অবশ্যই তাদের উপকারে আসবে। এবং যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।